সরে যান, একটু সরে যান, সরে যান। কে যাবে সাথে, কে যাবে? আজকে দোল পূর্ণিমা, চারিদিকে বসন্ত উৎসব, সবাই আপন খেয়ালে মশগুল। আর কলকাতা প্রেস ক্লাবের সামনে 400 জন বেকার যুবক যুবতী গৃহবধূ রোদ বৃষ্টি উপেক্ষা করে বসে আছেন অনশনে গত 20 দিন ধরে, চাকরি পাবেন বলে। সরকার প্রশাসন ন্যূনতম ব্যবস্থাটুকু করেনি তাদের জন্য। মেইনস্ট্রিম মিডিয়া বেশি ব্যস্ত গ্রীষ্মের গরমে নেতা মন্ত্রীরা কোন পানীয় খাবেন তা নিয়ে। সকালে বাড়ি থেকে এক গ্লাস আঙুরের রস খেয়ে বেরিয়ে পড়েন নুসরাত। বসিরহাটে পৌঁছে পরপর কর্মী সভা, তারই ফাঁকে মধ্যাহ্নভোজ। আমার পেটে আজকে আছে শুক্তো, ইলিশ মাছ ভাজা এবং টকের ডাল, আম ডাল, টক দইটা না, ওটা মিষ্টি দইটা লাস্ট হবে। আমরা তো এখানে বসে আছি একটা আশা নিয়ে, একটা দাবি নিয়ে। এবার আমরা তো ভেবেছিলাম যে মিডিয়াতে অনেকে বলছে রাজনৈতিক চাপের জন্য করছে না, অনেকে বলছে হয়তো আমাদের খবরটা তেমন মশলাদার নয়, যে কোনো কারণেই হোক না কেন এটা ছড়াচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য অনেক করছে, প্রচুর করছে, সেটা আমরা খবর পাচ্ছি। যার জন্য মানে আমরা যখন শুরু করেছিলাম 15 দিনের মাথাতেও আমাদের বাড়ির লোকরা বলতো কই তোদেরকে তো কোনো খবর পাচ্ছি না। এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চে একই ছত্রছায়ার মধ্যে আমরা সবাই বসে রয়েছি। এখানে প্রায় 400+ ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট এখানে রয়েছে। আর বর্তমান আমাদের অনেকজন অসুস্থ হয়ে যাওয়ার ফলে তো আমরা 300+ এখানে বসে রয়েছি। কিন্তু দাবি আমাদের একটাই, সঠিকভাবে স্বচ্ছভাবে নিয়ম মেনে সরকার নির্দিষ্ট যে গেজেটটা তৈরি করেছে সেই নির্দিষ্ট গেজেটকে ফলো করে আমাদের প্রত্যেকের নিয়ম। যেটা আমাদের টেন্টেটিভ ভ্যাকান্সি ছিল 2016 সালে, 2018-তে রেজাল্ট পাবলিশের পর আমরা দেখে যাই যে ফাইনাল ভ্যাকান্সিতে সেই ভ্যাকান্সি অনেকটাই কমে গেছে। টেন্টেটিভ ভ্যাকান্সির থেকে ফাইনাল ভ্যাকান্সি অনেকটাই কমে গেছে। 2016 সালে পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পর ফল বেরোয়, ফল বেরোনোর পরে যখন ভেরিফিকেশন হবে, তো ভেরিফিকেশনের সময় এই সিট সংখ্যাটা 243 থেকে কমে গেল, 213টা হলো। এটা মেল ফিমেলের ক্ষেত্রে বলছি, শুধুমাত্র ফিমেলে 10টা কমে গেছে, তাহলে মোট 39খানা সিট কমে গেল। কমিশনের গেজেটে পরিষ্কারভাবে এখানে লেখা আছে, এই দেখুন 1.1.4 হিসাবে ক্যান্ডিডেটকে ডাকা হবে। মানে 100 জন যদি ক্যান্ডিডেট ভ্যাকান্সি থাকে, 100 জন ক্যান্ডিডেট এম প্যানেল থাকবে, 40 জন ওয়েটিংয়ে থাকবে, টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হবে 140। কিন্তু আমরা দেখতে পেরেছি রেজাল্ট প্রকাশের পরে বিভিন্ন সাবজেক্টে ক্যাটাগরি ওয়াইজে এই রেশিওটাকে ব্রেক করে গেছে। কোথাও 2টো সাবজেক্টে 82টা ওয়েটিং, কোথাও 20টা ভ্যাকান্সিতে 50-60 অবধি ওয়েটিং, মানে এটা রেশিও রুলসকে ভায়োলেশন করে গেছে। আর একটা সব থেকে মারাত্মক যেটা কমিশনের গেজেটে পরিষ্কার লেখা আছে, মেরিট লিস্ট দেওয়ার কথা, কিন্তু ওরা মেরিট লিস্টটা দেয়নি। Merit list means a list of candidates prepared category wise on the basis of the marks obtained by a candidate in written test, in academic, professional qualification and in the personality tests. বাট অমৃতা ঠাকুরের মামলাতে এফিডেভিট দিয়ে এসএসসি আইনজীবী জানিয়েছেন যে আমরা ইন্টারভিউ নাম্বার অ্যাড না করেই প্যানেল তৈরি করেছি। পরিষ্কার এফিডেভিটে বলেছে অমৃতা ঠাকুরের মামলাতে। রুলস ভায়োলেটের এটা সবথেকে বড় পয়েন্ট। আমরা কত পেলাম, আমি সাবজেক্টে কত পেলাম, আমার একাডেমিক স্কোর কত, টোটাল করে আমার মার্কস কত হলো, ফাইনালি আমি যখন ইন্টারভিউতে প্লেসমেন্ট হব তার আগে আমার মার্কস আমি কত নিয়ে গেলাম, আমাকে কত পেলে আমি কোন লেভেলে থাকবো, আমি কিছু জানি না। বিগত এসএসসিতে 12 সালের আগে দেখুন 2011 সালে কীভাবে প্রত্যেকটা সাবজেক্টে কে কত নাম্বার পেয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরি। এই মার্কসটা দেওয়া হয়নি, যা শুধু প্রত্যেকে শুধু ওয়েটিং র্যাঙ্ক দিয়ে দিয়েছে। দেখুন আপনি একটু এইভাবে দিয়ে দিয়েছে। প্রথম যখন ভেরিফিকেশনের যখন আসছিল তখন ওরা বলছিল টপ সিক্রেট বিষয়, তখন ওরা বলছিল যে সব কিছু আমরা প্রকাশ করবো, ফাইনাল প্যানেল বেরোবে, সেখানে মার্ক, ডিভিশন, ক্যাটাগরি, সাবজেক্ট অ্যান্ড সো অন। তো 213টার এগেইনস্টে 280 জনকে ডাকার কথা। সেখানে যখন আমাদের ফাইনাল প্যানেল বেরোলো 213 জন
এমপ্যানেলড হওয়ার পরেও 350 জন ওবিসি এ ফিজিক্যাল সায়েন্স ওবিসি এতে 350 জনের মতো ওয়েটিংয়ে পড়ে থাকলো। আমাদেরকে যে বলা হচ্ছে যে আমরা মানে অযোগ্য বা আমরা কোয়ালিফাইড নই, তো কোয়ালিফাইড নই কোন বেসিসে? এখানে তো আমাদের কোনো মার্কস দেওয়া নেই। অযোগ্য যারা নট কোয়ালিফাইড তারাই, আমরা হলাম মেরিট লিস্টের একটি অংশ, যেটা হলো ওয়েট লিস্টেড, প্যানেলভুক্ত ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট। সালটা 1997। তৈরি হয় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 অনুযায়ী রাজ্য সরকারের পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা শুরু হয় ঠিক তার পরের বছর 1998 থেকে। এরপর প্রত্যেক বছর নিয়ম করে এই পরীক্ষা নেওয়া হয়েছে এবং বছরের পর বছর বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। সেই সময় একটা নির্দিষ্ট নিয়মে নিয়মিতভাবে পরীক্ষা, মোটামুটি সম্মানজনক ও নিয়মিত বেতন, সুরক্ষিত নিশ্চিত পেশা আশা জাগিয়েছিল রাজ্যের বহু শিক্ষিত তরুণ তরুণীর মধ্যে। এটাও সত্যি যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে রীতিমতো ভালো ফল করা বহু ছাত্রছাত্রীরা এই পরীক্ষার মাধ্যমে গোটা রাজ্যেই রাজ্য সরকার অনুমোদিত স্কুলগুলিতে চাকরিতে ঢুকেছিলেন। এই পরীক্ষা যে রাজ্যের বিশাল সংখ্যক মানুষের মধ্যে নিশ্চিত জীবিকার সন্ধান দিতে পেরেছিল, ভরসার স্থান হয়ে উঠেছিল, তার প্রমাণ 1998 থেকে 2010। এই 12 বছরের প্রতি বছর এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যার উত্তরোত্তর বৃদ্ধি। একসময় এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এ রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছিল। তারপর সালটা 2011, রাজ্যের ক্ষমতার হাত বদল দীর্ঘ 34 বছর পর। এরপর থেকে 2019 সাল অবধি মাত্র 2টি এসএসসি পরীক্ষা হয়েছে, 2012 এবং 2016। একসময় নিয়মিত যে পরীক্ষা এ বাংলার বহু বহু শিক্ষিত যুবক যুবতীদের কাছে জীবনধারণের অবলম্বন হয়ে উঠেছিল, 8 বছরে মাত্র 2বার তার দেখা মেলার পর বলাই বাহুল্য সে অবলম্বন, সে ভরসার স্থান ক্রমশ দূরগামী হয়েছে। স্বাভাবিকভাবেই পড়াশোনা শেষ করার পরেও চাকরির অনিশ্চয়তার দিনের পর দিন অপেক্ষা করে তারা আরও বেশি হতাশাগ্রস্ত হয়েছেন। এই সময়ের মধ্যে প্রায় 7-8 বছর আমরা বলতে গেলে আমাদের সময়টাই চলে গেল, লাইফের একটা মূল্যবান সময়। এইটা লাইফ থেকে চলে গেল। এইটা উপলব্ধি করার মতো পর্যায়ে পৌঁছতে পারে তখন এই মন্ত্রীরা যদি এইখানটায় আসেন একবার। নিয়োগের দুর্নীতি নিয়ে 2014 সালে বিতর্ক অন্য মাত্রা পায়। একদিকে যখন কমিশনের কম্বাইন্ড মেধা তালিকাভুক্ত প্রার্থীরা তখনও চাকরির দাবিতে বিক্ষোভ আন্দোলন করছিলেন, তখনই কমিশনেরই সহকারী সচিব অমিতেশ বিশ্বাস এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে দাবি করেন যোগ্যদের বাদ দিয়ে ইচ্ছাকৃতভাবে অযোগ্যদের চাকরিতে নিয়োগ করছে কমিশন। 2016 সালে ফের এসএসসি পরীক্ষার দিন ঘোষণার পর আশায় বুক বেঁধেছিলেন অনেকে। ভাবতে বসলেন এবার বুঝি জট খুলল, এবার বুঝি কাঙ্ক্ষিত চাকরির আশা পূর্ণ হবে। বাস্তবে হলো ঠিক উল্টো। এ সরকারের আমলে প্রথমবার এসএসসির যাবতীয় দুর্নীতির অভিযোগকে বেশ কয়েক গুল খাইয়ে এই বছর এসএসসি পরীক্ষা নিয়ে দুর্নীতি খাতায় কলমে নয়া দৃষ্টান্ত স্থাপন করে ফেলল। দীর্ঘ 7 বছর যেহেতু নিয়োগ হয়নি, তারপরে যেই সমস্ত কিছু রুলস ওনারা তৈরি করেছেন এবং ব্রেক করেছেন, তার প্রমাণ আমাদের হাতে রয়েছে। ক্যাটাগরি ভায়োলেশন করেছে, রোস্টারে যে নিয়মটা আছে সেটা টোটালি এই সরকার ভায়োলেট করেছে। রিজার্ভ ক্যাটাগরিতে যে 1-এ রয়েছে তার নাম আনরিজার্ভ ক্যাটাগরিতে নেই, অথচ যেই ছেলেটি 2-এ রয়েছে সে আবার আনরিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছে। যে 1 নম্বর র্যাঙ্ক করেছে সে নিশ্চয়ই যে 2nd র্যাঙ্ক করেছে তার থেকে অনেক স্কোর তার অনেক ভালো বা বেটার, কিন্তু পরবর্তীকালে এইটাও মানা ও এসসিতে 1 নম্বরে যে র্যাঙ্ক করেছে এইটা মেনেই সে জেনারেলে র্যাঙ্ক পায়নি, কিন্তু যে এসসিতে 2nd র্যাঙ্ক করেছে সে এসে জেনারেলে যে র্যাঙ্ক পেয়েছে। কি করে পসিবল এটা? আগস্টের 15 তারিখে একটা পলিটিক্যাল সায়েন্সের একটি পিডিএফ প্রকাশিত হয়, সেখানে 1 নম্বরে ছিল ববিতা বর্মন। তার ঠিক 1 মাস বাদে 25শে সেপ্টেম্বর আরেকটি পলিটিক্যাল সায়েন্সের পিডিএফ প্রকাশিত হয়, সেখানে 1 নম্বরে আমরা দেখি যে ববিতা বর্মনকে সম্পূর্ণ এখান থেকে 1 নম্বর থেকে সরিয়ে দিয়ে হঠাৎ করে অঙ্কিতা অধিকারীর নাম ঢুকে যায়, যেটা আগের গেজেটে অঙ্কিতা অধিকারী কোথাও ছিল না। আগের লিস্টে অঙ্কিতা অধিকারী 1 থেকে 72-এ কোথাও ছিল না, সেইখানে অঙ্কিতা অধিকারী তার 1 মাস বাদে হঠাৎ করে নতুন প্যানেলে অঙ্কিতা অধিকারী 1 নম্বরে চলে আসে, যার ফলে যেখানে এখানে 72 নম্বরে যে ছিল তার র্যাঙ্ক পেছোতে একটা করে পিছিয়ে গিয়ে 73-এ চলে আসে। মানে এই প্যানেল থেকে যে 2nd কাউন্সিলিংয়ে 10 নম্বর অবধি নেমেছিল, 10 নম্বর অবধি যে পাওয়ার যোগ্য ছিল তার 11-তে চলে আসে এবং তার চাকরির সুযোগটা হারিয়ে ফেলে সে। এই অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর কন্যা। তাহলে এই সমস্ত দাবি নিয়ে আমরা 10 থেকে 12 বার, প্রায় 2 বছর ধরে 10 থেকে 12 বার আচার্য সদন, বিকাশ ভবন, নবান্ন এবং মুখ্যমন্ত্রী দপ্তরে দেখা করতে গিয়েছি, কিন্তু দেখা করার পরেও আমাদের সদুত্তর পাইনি।
আজকের আমরা শেষ পর্যন্ত আমরা এই অনশন বেছে নিয়েছি। প্রত্যেকে প্রতিবাদ করতে চাইছে, মুক্ত করে দিতে হবে। তিনি বলছেন যে অমানবিক আচরণ আপনাদের সঙ্গে হচ্ছে, তো সভ্য দেশে, সভ্য সমাজে, তথাকথিত সভ্য শহরে এটা হতে তো আমরা বিশ্বাস করতে পারি না। এই মুহূর্তে বোধহয় ওখানে কেউ অসুস্থ হয়ে পড়েছেন, অনশন মঞ্চ সম্ভবত কেউ অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা যারা দায়িত্বে আছেন প্লিজ দেখুন। এখন অবধি 80 থেকে 90 জন অসুস্থ হয়েছেন আর অনেককে গুরুতর অবস্থায় হসপিটালাইজড করা হয়েছে। একজনের মিসক্যারেজ হয়েছে। একটু রাত হলেই পাবলিক টয়লেটগুলো বন্ধ হয়ে যায়। মেয়েদের তখন প্রবলেমের সীমা থাকে না। কয়েকজন আবার রাস্তার থেকে ছড়ে আসা কটূক্তিরও শিকার হন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী 26 দিনের অনশন করে তৎকালীন সরকারকে হিলিয়ে দিয়েছিলেন, মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। অথচ দূর দূরান্ত জেলা থেকে আসা এই মেয়েগুলো এতদিন ধরে রাস্তার পাশে এভাবে পড়ে আছে, একটিবারের জন্য দেখতে এলেন না, খবরও নিলেন না। মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেলগুলো শহরের উপকণ্ঠে হওয়া এত বড় একটা ঘটনাকে সরাসরি এড়িয়ে গেল। কালকে তো এমন একটা ঘটনা ঘটেছিল যেটা মানে অনেকে অনেকভাবে টিটকারি মারে, কিন্তু কালকে রাত্রেবেলায় একজন, যাই হোক প্রশাসনকে জানানো হয়েছে, একজন আমাদেরকে মানে খারাপ নজরে দেখেছিল আর কি। রাতে শুয়ে আছি, এরকম এতটা মানে বিশৃঙ্খলার মধ্যে আমরা এখানে জীবনযাপন করছি। কারণ আমার এখানে মানে হারানোর তো কিছু নেই, যা হারানোর তো হারিয়ে ফেলেছে আগে, এখন হারানোর মতো কিছু নেই। যতদিন না আমাদের ন্যায্য দাবি দেওয়া মিলে নিচ্ছে, আমরা আমাদের সংগঠনের তরফ থেকে, ফোরামের তরফ থেকে আমরা এখানে অনশন চালিয়ে যাই। আমি পামেলা দাস, আমার বিষয় ইংলিশ, আমি 9-10-এর ওয়েটিং প্যানেলভুক্ত। তো আমি PHOH, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ্ট। বাড়ি থেকে তো সবাই বলছে যে মানে চলে আসার জন্য। আমি তো মানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম, তারপরে এমনিতেও মানে ডিহাইড্রেশন হয়েছিল, প্রেশার ফল করেছিলাম, SSK ক্যাম্পে আমি 2 দিন ভর্তিও ছিলাম। তার সত্ত্বেও আমি আমার লড়াইটা চালিয়ে যাবো, কারণ আমরা অকৃতকার্য নয়, সব কৃতকার্য স্টুডেন্টরা এখানে বসে আছে। এই মুহূর্তে SSC পরীক্ষার মাধ্যমে নিয়োগের দুর্নীতি নিয়ে হাইকোর্টে কম বেশি 15টি মামলা চলছে। ওই যে অতগুলো মানুষ ওয়েটিং লিস্টের চক্করে পড়ে থাকলেন, তাদের কি হলো? তারা এই দপ্তর সেই দপ্তরে ঘুরলেন হকের চাকরির দাবিতে, থালা বাসন নিয়ে নবান্ন অভিযান করলেন, ডেপুটেশনের পর ডেপুটেশন জমা দিলেন, আবেদনের পর আবেদন জমা পড়ল এবং অবশ্যই তারা চাকরি পেলেন না। দীর্ঘ 6 বছর ধরে নিয়োগ নেই, তার ফলে তো শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক অনুপাতটা বিঘ্নিত হচ্ছেই। সেই সঙ্গে যে সমস্ত চাকুরি প্রার্থীরা মূলত MA BEd করে এসছে, তারা তো শিক্ষকতার লক্ষ্য নিয়েই এখানে মানে একটা আশা নিয়ে তারা বসে রয়েছে যে আমি শিক্ষক হব, সেই স্বপ্নটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং যে প্রসেসটা শুরু হয়েছে 2016 সালে, সেটা এখনও কমপ্লিট হয়নি, 19 সাল হয়ে গেল। এর ফলে কি হচ্ছে, মানে পরবর্তী যারা শিক্ষক হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তাদেরও ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাইছি যে বাড়িতে গেলেও যা দশা, এখানে গেলেও সেই দশা, তাই আমরা এখনও শেষ পর্যন্ত অনশন চালিয়ে যাব, ওঠার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। হ্যাঁ, সবসময় ফোনে কথা হচ্ছে, কারণ ছেলের খোঁজ নিতে হয়, কারণ ওকে তো সম্পূর্ণ বাড়ির লোকের ভরসায় ফেলে রেখে আসা। তো মন খারাপ লাগে, সবই লাগে, তো সারাক্ষণই ফোনে কথা বলতেই হয়, না বললে তো আর ওটা বলতে গেলে এখন অক্সিজেন। যখন ছেলের গলাটা শুনি, ওটা একটা অক্সিজেনের মতো কাজ করে, আরও জেদটা বেড়ে যায় যে না আমাকে এখান থেকে যেতেই ফিরতে হবে। আমি আছি, আমার স্ত্রী আছে, আর আমার এক ছেলে আছে। বাবা অনেক ছোট বয়সেই মারা গেছে, 3 দিন বয়সেই। তো আপনার উপরেই? হ্যাঁ, পুরো সংসারটা আমার উপরেই দায়িত্ব। কিরমভাবে যাচ্ছে? ওরা তো ওখানেই আছে। না, ওরা ওখানেই আছে, এবার চলতে হচ্ছে, বুঝতে পারলেন তো। মাঝে বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে বা কোনো গার্জেনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চালাতে বলছি, কিছু করার নেই। কারণ এইখান থেকে আমরা কিছু একটা দাবি দেওয়া না মেটা পর্যন্ত, সত্যি কথা আমাদের জীবিত আর মৃত এই দুইয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই এখন, ঠিক আছে। একটা দাবি দেওয়া না পাওয়া পর্যন্ত আমরা হয়তো এই জায়গা থেকে আর যাব না, বা হয়তো সেইভাবে বাড়ি ফিরেও যেতে পারবো না। সেখানে যদি ওটা মেনটেন করতো, রেশিওটা মেনটেন করতো, আজকে আমি এখানে থাকতাম না, আজকে আমি স্কুলে পড়াতাম। 98 সাল থেকে 2010 সাল পর্যন্ত প্রত্যেকটা বছর SSC পরীক্ষা হতো। তখন যদি কারো পরীক্ষা খারাপ হতো বা সে যদি পাস করতে না পারতো, তাহলে তার পরের দিন থেকে, সে পরীক্ষা দেওয়ার পরের দিন থেকে আবার প্রিপারেশন নেওয়ার সুযোগটা পেতো যে আমি সামনে 1 বছরে একটা পরীক্ষা দিতে পারব। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে, 2012 সালে একটা SSC পরীক্ষা হয়েছে, তারপরে 2016, আজকে 2019, তার মধ্যে কোনো রকম আর পরীক্ষা হয়নি। তাহলে আমাদের কাছে একটাই মাত্র মানে ভবিষ্যৎ যেটা ছিল, সে ভবিষ্যৎটা একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, যে আমরা আর কোনোবার সুযোগ পাবো না। সত্যি কথা বলতে, এটা স্বপ্নে বলুন, দুঃস্বপ্নে বলুন, কোনোদিন ভাবেনি যে রাস্তায় এসে বসতে হবে। অন্তত মানে একজন, আমরা
হয়তো পরিবারের সেই রকম ইনকাম না থাকতে পারে, হয়তো মানে বৃত্তের দিক থেকে হয়তো আমরা নিম্ন মধ্যবিত্ত, কিন্তু তবুও একটা মানে শালীনতা বা একটা ভদ্রতার মধ্যে আমরা কখনোই বাড়ির লোক কখনোই চাইবে না যে তার মেয়ে বা বউ রাস্তায় গিয়ে বসো। কিন্তু আমাদের পরিস্থিতি এখন এমন, মানে দেয়ালে এমনভাবে পিঠ থেকে গেছে যে এখানে বসে পড়া ছাড়া আর আমাদের উপায় ছিল না কিছু, কারণ এত দুর্নীতি, এর একমাত্র প্রতিবাদ মানে শেষ পন্থা এটাই ছিল। আমরা কোনো মতেই পিছপা মানে হওয়ার মতন জায়গাতে নেই। আর হ্যাঁ, পিছপা হতে গেলে অনেক দিন আগে হয়তো চলে যেতাম। আর এখান থেকে আমি গিয়ে করবোটাই কি বলুন? যেখানে আমার গ্র্যাজুয়েশন হচ্ছে 2011, মাস্টার্স হচ্ছে 2013, 16তে এক্সাম দিলাম। আমি ফার্স্টে একটাই এক্সাম দিতে পেরেছি এসএসসি, সেটাই। এবং এর পরবর্তীতেও যে এসএসসি কী হবে তার কোনো নেই। প্রাউড ফিল করছি, কিন্তু কষ্টও হচ্ছে প্রচুর। কিন্তু সেই সবের ঊর্ধ্বে গিয়েও নিজের একটা শক্তি পাচ্ছি যে আমি কোনো টাকা দিয়ে বা কিছু দিয়ে নয়, আমি নিজের বিসর্জন দিয়ে সব কিছুকে ত্যাগ করে আমি যদি পাই, খুব ভালো লাগবে। এই ব্যাপারটা দেখছি যে আমরা আশাবাদী যে আমাদের এটা হবে আর কি, জবটা আমাদের হবে, সেই জন্যই আশায় বসে আছি। আমার মনে হচ্ছে আর খুব জোর বেশি সুস্থ থাকলে খুব জোর 7 দিন মতো ইনফেকশনটা খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে আসলে, যেহেতু আমাদেরকে রাত্রি 8:30টার পর ছেলেদের একটা কামরা মানে টয়লেটে একটা কামরা আমাদের ইউজ করতে দেওয়া হয়। আর বলতে লজ্জা করছে যে 11টার পর সেটা বন্ধ হয়ে যায়। তো কেউ মানে খোলা জায়গাতেই আমাদেরকে উন্মুক্তভাবে বাথরুম করতে হচ্ছে। বেলা 3টের দুপুর রোদে মেয়র রোডের পিচের রাস্তা যেখানে তীব্র দহনে ধুঁকছে, ঠিক সেখানেই কলকাতা প্রেস ক্লাব থেকে ঢিল ছোড়া দূরত্বে ফুটপাত আর রাস্তার এক ফালের উপর ত্রিপল, বস্তা, শতরঞ্চে বিছিয়ে বসে আছেন ওরা। ভয়াবহ রোদের ভ্রুকুটি বা হঠাৎ বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে বাড়ি থেকে আনা ছাতাগুলোই সম্বল। মেলেনি মাথাটুকু ত্রিপলে ঢাকার অনুমতিও। মলিন মুখের প্রায় 100 যুবক যুবতী উভয়ই পড়ে আছেন ওখানে না খেয়ে। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছিলেন তারা। সমস্যা মিটবে এরকম ছেঁড়া প্রতিশ্রুতি ছাড়া মেলেনি কিছুই। আর এইসব মুখের কথায় ভরসা করতে পারছেন আন্দোলনকারীরা। কেনই বা করবেন? কেন নিয়মিত নয় এসএসসি পরীক্ষা? কয়েকদিন আগে এই প্রশ্নের উত্তরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জবাব দিয়েছিলেন, এসএসসি দুর্গাপূজা নাকি প্রত্যেক বছর হতে হবে। উনি এটা বুঝতে পারছেন না যে আমরা ওনাকে দুহাত তুলে ভোট দিয়েছিলাম, আজকে ওনাকে ওই পদে, আমি নিজেও দিয়েছিলাম ওনাকে ওই পদে দাঁড় করেছি, আমরা আবারও দেবো, ওনাকে সেই পদে রাখবো। উনি কেন আমাদের, আমরা তো ওনার ছেলে তুললো, সন্তান তুললো, আমাদের কেন অসহায় অবস্থাটা কেন বুঝতে পারছেন না? ন্যূনতম ব্যবস্থা তো আপনারা কেন করছেন না? পুলিশ কয়েকদিন আগে, আমরা কি বুঝি? আমরা যে এই যে উনি বলছেন রাজনীতির রং, আমরা রাজনীতি কি বুঝি এখন? সরকার এসেছে, বহু মানুষের জীবন সংগ্রাম সাথ দিয়ে এসেছে। তারা আজকে শিক্ষকদের কিছু চাকরি প্রার্থীর দাবির ন্যায্যতা বিচার করবেন। ন্যায্যতার আবার কি আছে? 400 লোক প্যানেল মুক্ত হয়েছে, পরীক্ষা দিয়েছে, পড়াশোনা করছে, আপনি চাকরি দেবেন। কোথায় কি প্যানেল আছে না আছে সেটা আপনাদের সমস্যা। আপনি আমাদের পরীক্ষা নিয়েছেন, আমাদের চাকরি দেবেন। সোজা কথা সোজাভাবে বলতে হবে। পুরো চক্রান্ত, চাকরি না দেওয়ার চক্রান্ত কিন্তু 1997 শুরু হয়েছিল, যখন সরকার তৎকালীন নরসিংহা রাওয়ের সরকার কিন্তু জব ফ্রিজ করে পিএসইউতে এবং সরকারি চাকরিতে সেন্ট্রাল। তারপরে সেটা বাড়তে ক্রমশ আজকে এই অবস্থায় এসছে। সমস্ত পাবলিক সেক্টর ইউনিট গুলো বন্ধ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বিএসএনএল এর কি অবস্থা করেছে। 4G দিচ্ছে জিও কে, বিএসএনএল কে বসাচ্ছে, মাইনে দিচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ যে হেলের সঙ্গে রাফেলের সঙ্গে কি লিঙ্ক আছে। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এই সমস্ত যুবকদের আমাদের নৈতিক সমর্থন জানাই এবং আমরা চাই রাজ্য সরকার এই যুবকদের দাবি মেনে তাদের চাকরির সুব্যবস্থা করুক। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আন্দোলনের পাশে আছে এবং এই চাকরি প্রার্থীদের চাকরি দাবি করে। এই রাজ্যে এইরকম কাণ্ড হচ্ছে এটা নয়, এটা বেসময় হচ্ছে। যতই পলিটিক্যাল পার্টিজ এসে, তাদের ছাত্র পরিষদ এসে এখানে যত বড় বড় কথা বলে যায়, তাদেরকে শুধু জিজ্ঞেস করবে যে অন্য রাজ্যে যেখানে তোমাদের শাসন আছে সেখানে তোমরা কি করছো? কেন পরীক্ষাগুলো বাতিল করছো? কেন চাকরি দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে পোস্টিং দিচ্ছ না? আপনাদের যেন কেউ ব্যবহার না করে, কারণ আমরা ব্যবহৃত হতে 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 আজকে এইরকম জায়গায় এসে দাঁড়িয়েছি। আর আরেকটা কথা আজকে এখানে বলছি আর কালকে চলে যাচ্ছি, এটাই তো আমাদের আন্দোলন হয় বেশিরভাগ ক্ষেত্রে। যারা ওখানে বসে আছেন তাদের বাদ দিয়ে বলছি, আসুন না আমরা সবাই মিলে এদের সাথে 5 জন করে এদের সাথে বসে অনশন করি। যদি বিরোধী নেত্রী থাকতেন তাহলে প্রথম দিন আসতেন। হ্যাঁ, উনি মানে যে কোনো ছুতোয়, যে কোনো জায়গায়, যে কোনো রকম কিছু হলে প্রথম পৌঁছে যেতেন। কিন্তু এখন আমাদের ভাবতে হবে সেটা অবশ্য শুধু প্রসারী, ইমিডিয়েটলি আমাদের সলিউশন দরকার।
তাহলে কি ওর মায়া মমতা পাওয়ার জন্য আবার তাকে বিরোধী নেত্রী করার প্রয়োজন হয়ে পড়েছে? এবং শিক্ষা যদি অধিকার হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে শিক্ষক ছাড়া হচ্ছে এই অধিকারকে কোনোভাবে হচ্ছে সম্পূর্ণ করা যায় না। ফলে আমাদের সংবিধানের উপরে যে আঘাতটা আনা হচ্ছে, এই আঘাতকে আপনারা হচ্ছে এখানে দাঁড়িয়ে হচ্ছে গোটা পশ্চিমবাংলার মানুষের সামনে আন্দোলনের মারফত তুলে ধরছেন। এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরে এই বিষয়টাকে নিয়ে বারবার আঘাত আনতে হবে, তা না হলে তাদের ঘুম ভাঙবে না। কত টাকা লাগে এখানে? সবাই যদি চাকরিরা 1 বছর, সেই টাকাটা কি যে ক্লাবগুলোকে দুর্গাপুজোর জন্য অনুদান দেওয়া আছে তার থেকে বেশি? সেই টাকাটা কি এখানে যে এই যে বিরাট একটা চতুর্দিকে অদ্ভুত অদ্ভুত মূর্তি করে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর সব জিনিস করে খরচা হচ্ছে তার থেকে বেশি? 1.5 লাখের উপরে ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেছে, 250 টাকা করে নিয়েছে। হিসাব করে দেখো কত কোটি টাকা হয়েছে সরকারের। আবার সেই কোটি কোটি টাকা তুলবে ছাত্রদের কাছ থেকে, বেরোজগার ছাত্রদের কাছ থেকে, এবং নিজের কফর ভরবে। তারপরে হবে ধুলোমাটির অনুষ্ঠান এবং তারা রকমারি ব্যানার ফ্যানার এখানে ওখানে নিজের ছবি লাগিয়ে উন্নয়নের গুণগান। এই টাকাটা কি কোটি কোটি টাকা প্রত্যেক দিন যেটা খবর কাগজকে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে, তার থেকে বেশি? সেই টাকাগুলো দেওয়া হচ্ছে আমাদেরই টাকা, আমাদের করদাতাদের টাকা, আমাদের মধ্যে যারা করদাতা আছেন সেই টাকা দিয়ে ইনশিওর করা হচ্ছে যাতে এরকম জিনিস যাতে প্রতিফলিত না হয়। একটা আজব দেশ যেখানে পরীক্ষায় পাশ করার পরেও তাদেরকে না ডেকে অন্য লোকেদের ডেকে চাকরি দেওয়া হয়। এক আজব দেশে আমরা বাস করছি। সারা পৃথিবী সহারাদের মুক্তির সন্ধানে আজ দেরি করো না, সময় এসেছে বেঈমানদের বলে দাও পাল্টা জবাব প্রস্তুত আজ এখানে ওখানে সবখানে। শোনো কল কারখানা মাঠে ময়দানে মৃদঙ্গ বাজে সামনে জয় ভাজে। 28 দিনের মাথায় এসএসসির অনশনকারীদের কাছে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এটাই আপনাদের কাছে বলতে এসেছি, আমি আপনাদের কাছে আবেদন করবো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন। যদি আপনাদের বিশ্বাস থাকে করলে আমাদেরই করতে হবে। আমাদের বাঁচান। আমি তো বললাম, শোনো, আমি যখন তোমাদের কাছে আমাকে করবার সুযোগ দিতে হবে, আইনের মধ্যে দিয়ে সিস্টেম করে করতে হবে। Keep that time। আমি মনে করি যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি পার্থদাকে ইনস্ট্রাকশন দিচ্ছি টু ডু সামথিং। ঠিক আছে, আমি এটুকু করতে পারি। আমি এটা আপনাদের কাছে এসে বলে গেলাম, আপনারা এটুকু বিশ্বাস করতে পারেন। যেহেতু ইলেকশনে কোড অফ কন্ডাক্ট, সেহেতু আমি এক্ষুনি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করতে পারবো না। বারবার বলছি এই কথা, কিন্তু আপনাদের প্রতি আমার সিম্প্যাথি আছে। আপনারা ছুটে এসেছি, আপনারা যদি ভরসা রাখেন, আমি মনে করি একটা না একটা করে ভবিষ্যৎ। এসএসসি ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার সাথে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট কীরকমভাবে কানেক্টেড বা তার কি ভায়োলেশন হয় তাতে, সেটা সত্যিই ভাবনার বিষয়, আলোচনার বিষয়। সন্ধ্যাবেলাতেই ঘুরে গেছেন মুখ্যমন্ত্রী নিজে, সহানুভূতি প্রকাশ করে আশ্বাস দিয়েছেন জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেবেন। কিন্তু সঠিক পদক্ষেপের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অনশন ভাঙতে রাজি হননি এসএসসি চাকরি প্রার্থীরা। তারা সাফ জানিয়ে দেন পাকা প্রতিশ্রুতি পাওয়ার আগে অনশন এখনই বন্ধ করছেন না। তারপরেই মধ্যরাতে ঠিক 11:15 নাগাদ প্রেস ক্লাবের সামনে একদল পুলিশ এসে হাজির হয়। অনশন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশের ডিসিকে অনশনকারীরা সাফ জানিয়ে দেন পাকা প্রতিশ্রুতি পাওয়ার আগে এখনই উঠছেন না তারা। পুলিশের তরফে জানানো হয়েছে সকাল 7টার মধ্যে অনশন প্রত্যাহার করে জায়গা খালি না করলে তারা ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এসএসসি অনশন উঠল 29 দিনের মাথায়। বৃহস্পতিবারের পড়ন্ত বিকেলে সাংবাদিক সম্মেলন করে অনশন ভাঙলেন কয়েকশো আন্দোলনকারী। 29 দিনের এই অনশনের পর এসএসসি অনশনকারীদের যা কিছু প্রাপ্য, সেটা কি আদৌ তারা পেয়েছে? তারা আবারও পেয়েছে কিছু আশ্বাস। সেই আশ্বাসের উপর ভর করেই এখন তাদের অপেক্ষা করতে হবে ভোট শেষ হওয়া অবধি।
জুন মাসের পর হয়তোবা মুখ্যমন্ত্রী কিছু একটা ভাববেন, আবার সেই অপেক্ষাতেই দিন কাটাবেন তারা। অন্য কারোর কাছ থেকে নিন, আমার শরীরটা খুব খারাপ করছে। কষ্ট হচ্ছে।